ভাই সব আপনারা জানেন আপনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা আমাদের হাতত নাই। অনেক গার্মেন্টস তো অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা তো আপনাদের স্বার্থে গার্মেন্টস চালু রাখছি। ইনশাল্লাহ পেমেন্ট পাইলেই আগামী 2-3 মাসের মধ্যেই আপনাদের সব বেতন বোনাস আমরা পরিশোধ করে দেবো। তাই আপনারা কেউ কাজ কাম বন্ধ করবেন না, নিয়মিত কাজে আসেন এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। আপনারা হয়তো জানেন আমার 10টা গার্মেন্টস, গত 5 বছর থেকে আমি ব্যবসাত কোনো লাভ করতে পারি না, খালি লস আর লস। তারপরও গার্মেন্টস গুলো খালি টিকে রাখছি আপনাদের জন্য, কারণ আপনাদেরও আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাই আপনাদের কাছে আমি আবদার জানাচ্ছি, বেতন বোনাসের জন্য রাস্তাঘাটে আন্দোলন করেন না, এতে কোনো লাভ হবে না। কারণ কাপড় যদি আমরা সেল দিবেন না পারি, তাহলে বেতন বোনাস দেবো কোত্থেকে আপনাদেরও। সুতরাং কাপড় তৈরি করেন, তারপরে সেল দেবো, সেই টাকা পেলে আর ব্যাংকত লোনের আবেদন করছি, সেই লোনের আবেদন পাওয়া মাত্রই আপনাদের বেতন বোনাস সব আমি বুঝে দেবো। কেরে মজনু, টিভি দেখছো? আমাদের কোম্পানির মালিক তো সংবাদ সম্মেলন করে সব কয়েই দিল। তা মিশে আন্দোলন করে কি হবে? এদিকে তার হাতের টাকাও নাই যে আমাদের বেতন দিবি, কাজও করবে যাবার করছে। এখন আমরা কি করি কত? এটা আবার নতুন কি জসিম ভাই? ঈদ আসলেই প্রত্যেকবারই তো আমাদের মালিক এই কামই করে। আমি আর ওই কামত যাওয়ার পাবো না। তুমি গেলে যাও, দরকার হলে আমি রাস্তাঘাটে দিন মজুরি করে খামো, তাও আর এই গার্মেন্টসের চাকরি করবো না। প্রত্যেক বছর ঈদ আসলেই আর বেতন বোনাস পাই না, জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেল। কত শখ করে থাকে গ্রামত আমার বাপ মাও, ঈদের মধ্যে বেটা আসবি না, কাপড় চুপড় কিনে নিয়ে আসবি। কাপড় চুপড় তো দূরের কথা, ঈদের মধ্যে বাড়িতেই যাবার পারি না। ভাই রে, এই কাম ছাড়া তো অন্য কোনো কাম আমি আর করবার পাবো না। বয়স হয়ে গেছে, নতুন করে কিছু তো শুরু করবার পারবো না। তাছাড়া আমিও চলে গেলাম হিনি, এখন তো বাধ্য হয়ে আমার এটি থাকাই লাগে। কি আর করি? সেটাই, তোমাকে আর তাহলে কয়ে কি হবি? যাও তুমি গার্মেন্টস যাও, আমি দেখি নতুন কোনো কামের ব্যবস্থা করাই লাগবি, ইনকা করে আর হওয়ার নয়। আরে ডিরেক্টর সাহেব, কি খবর আপনার আবার? স্যার, আজকে আপনার কাছে এমন একটা প্রস্তাব লিয়েছি, এই প্রস্তাব শোনার পর আনন্দে আপনি তো হার্ট অ্যাটাক করতে পারেন, সেজন্য আমি কওয়ারই সাহস পাচ্ছি না। ধর মিয়া, এগুলো যে কি কন, এই জ্বলন্ত খলিলের হার্ট এত দুর্বল নয়। 20,000 শ্রমিককে কন্ট্রোল করা লাগে আমার, অত দুর্বল হার্ট নিলে কি আর সম্ভব? কি প্রস্তাব দিয়েছেন সেটা কন। মানে স্যার, আমার কাছে একজন নতুন একটা গল্প লিয়েছে। আপনি তো জানেনই আমার কাছে ওকে প্রতিদিনই মেলা গল্প নিয়ে আসে, বলে আমি পাত্তাই দেই নে। তাই একটা গল্প পড়ে দেখলাম, গল্পর পয়েন্টে পয়েন্টে আপনার সাথে মিল। ওটা যদি সিনেমা বানানো হয়, ওই সিনেমা স্যার 100% হিট হবেই হবি, এবং কয়েক কোটি টাকার ব্যবসা হবি। ও, নতুন সিনেমার কথা করছেন? ধর বাবু, ওগুলো সিনেমা টিনেমা করতে আমার আর ভাল লাগে না। কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, অথচ মানুষ দেখতেই চায় না। আরে শালা, মানুষ যে কি দেখে এটাই তো আমি বুঝি না। বিশ্বাস করেন স্যার, এই সিনেমাটা বানালে 100% হিট হবেই হবি। মনে করেন 100 কোটি টাকার ব্যবসাও হবি। এ ভাই, সিনেমাকে আমি টাকার জন্য করি? টাকার গল্প মিশে আমাকে শুনেন কি জন্য? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যে 100 কোটি টাকা লাভের জন্য আমি একটা সিনেমা করবো? সিনেমা আমার শখ, সিনেমা করতে আমার ভাল লাগে। তবে ভালো গল্প যদি হয়, ভালো কাহিনী যদি হয়, ভালো প্লট যদি হয়, অবশ্যই আমি সিনেমা করবো। আপনি কাগজপত্র আমাকে দেন, সবকিছু আমি পড়ে দেখি আগে। আমি স্যার 100% শিওর এই সিনেমা আপনার পছন্দ হবেই হবি। আচ্ছা, আমি সব কাগজপত্র আপনাকে দিয়ে যাচ্ছি। আর মানে স্যার, কয়দিন পর তো ঈদ, বউ বাচ্চা ক্লিয়ানা ঈদ করলাম হিনি, কিছু যদি খামাখানা বকশিস দিলেন হিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ম্যানেজারকে আমি কয়ে দিচ্ছি, আপনাকে 1,30,000 টাকা দিবিনি, ওটা দিয়ে আপনি ঈদ করেন। আর সিনেমার গল্প যদি আমার পছন্দ হয়, তাহলে ঈদের পরপরই শুটিং শুরু করবো। আর অবশ্যই কিন্তু ফরেন শুটিং থাকা লাগবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং মুটিং এগুলো আমি করা পাবো না। পৃথিবীর দরকার হলে 15টা রাষ্ট্র যে আমি শুটিং করবো। স্যার, এই গল্পটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আপনি তো আগেই কছি, খালি অন্যান্য দেশত লয়, এই সিনেমার শুটিং সমুদ্রের নিচে সাবমেরিনের চলে যায় করা লাগবি। আবার ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশনত, ওটি স্পেস শিপত চলে যায় করা লাগবি। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে তো আছেই, উত্তর মেরু দক্ষিণ মেরু সব জায়গাতে যাওয়া লাগবি স্যার। এখন তাহলে চিন্তা করেন, এই সিনেমা বানালে পুরো বিশ্বের মধ্যে একেবারে শোরগোল পড়ে যাবি। এমনকি বলিউড হলিউড পর্যন্ত অবাক হয়ে যাবি যে আমরা এত দামি সিনেমা কেমনে বানালেন। ঠিক আছে ঠিক আছে, মনে হচ্ছে তাহলে ভালোই হবে সিনেমাটা। তা বাজেট কেঙ্কা করছেন এর জন্য? বাজেট স্যার এখনো তো ফাইনাল করা হয়নি, তবে ধরে রাখেন 500 কোটি টাকার মতো খরচ পড়বি। ও, 500 কোটি টাকা? ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। আপনি যে সুন্দর গল্পের কথা করছেন, ইনকে হলে তো পুরো বিশ্ব কাঁপে উঠবি। ইনকে সিনেমা এটা করে পাইলি কাম, অবশ্যই কর্ম আমি এটা।
আব্বা, তুমি যে আমাকে একটা ট্যুর প্ল্যান করবে গোসলে, সেটা আমি করছি। গত বছর তো আমরা সপরিবারে সারা বিশ্বের প্রায় 15টা দেশত ঘুরছিলাম। এইবার আমি প্ল্যানত রাখছি 30টা দেশ ঘোরা। ভালো করিনি আব্বা? তা তুই বাবা 30টা দেশতি যা আর 50টা দেশতি যা, সুইজারল্যান্ড আর রাশিয়া এই দুইটা যান থাকি। আমি এই দুই দেশত প্রতি বছরই যাবার চাই, বুঝতে পারছু? ওই দুই জায়গাত না গেলে আমার আসলে মনটা কমা ভাল লাগে না। ওহো, সুইজারল্যান্ড আর রাশিয়ার কথা তো আমি ভুলেই গেছিলাম যে এই দুই জায়গাত না গেলে তোমার ট্যুরই হয় না। তাহলে কি আব্বা এক কাম করবো, ওই 30টার সাথে দুটো যোগ করে 32টা বানাবো, নাকি ওই 30টার মধ্যে দুটো বাদ দিয়ে মানে 30টাই থাকবি আর কি, ইনকে কর্ম? বাদ দেবো কে রে পাগলা, বাদ দেবো কে? 32টাই হোক, দরকার হলে আরো বাড়া, কোনো সমস্যা নাই। টাকা পয়সার তো আমার আর কোনো অসুবিধা নাই, তাই লয়? আরে না, টাকা বসালে কে চিন্তা করে? আসলে সময় পাবা কিনা, যে ব্যস্ত থাকো তুমি, কতগুলো গার্মেন্টস চালান লাগে, আবার এইদিকে সিনেমা টিনেমা করো, ওই জন্য চিন্তা করলাম। সেটা নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে নাই। তুই খালি আমাকে 15 দিন আগে রিমাইন্ডার দিস যে 15 দিন পর অমুক জায়গার ট্যুর, আর বাকি সব কাগজপত্র, পাসপোর্ট, ভিসা টিসা যা করা লাগে তুই সব রেডি করে থুস। জিঙ্গা করে আমি হোক ট্যুরের জামুই। ট্যুর যদি না দিবে পারি তাহলে জীবনে আর কি থাকলো কহ? ঠিক আছে আব্বা, ঠিক আছে, তাহলে 32টা দেশেতেই কনফার্ম করলাম। আর তোমাকে অবশ্যই 15 দিন লয়, 10 দিন আগে আমি রিমাইন্ডার দেবনি। স্যার স্যার, আপনি একেবারে ভালো দিনে যাচ্ছেন। ঈদ উপলক্ষে নতুন একটা গাড়ি আসছে, পিঙ্ক কালারের। এই গাড়িটা মনে হচ্ছে স্যার আপনার জন্যই বানাছে। আমি আরো ভাবছিলাম আপনার কাছেই যাবো, তা আপনি চলে যাচ্ছেন, খুব ভালো হলো স্যার। স্যার গাড়িটা কি স্যার এখনই আপনি রেজিস্ট্রেশন করে দেবো? ও তাই নাকি? পিঙ্ক কালারের গাড়ি আনছেন আপনারা? আগে কবেন না? ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটা আমার নামে এখনই লিয়ে করে দেন, কাগজপত্র ওকে করে দেন। স্যার টাকাটা কি ক্যাশে দেবেন নাকি চেকে স্যার? কত দাম এই গাড়ির? স্যার 1,86,00,000 টাকা। বেশি নয় স্যার, এটা তো খুবই সস্তা গাড়ি আপনার জন্য। কি করলেন? এত সস্তা গাড়ি? এই গাড়ি নিলে আমি, আমার তো মান সম্মান থাকবার নয়, বন্ধু সমাজ মুখ দেখামো কেমনে? আচ্ছা, আবার কালারটাও পিঙ্ক তো। ঠিক আছে ঠিক আছে, দেন, আমি ক্যাশে দিয়ে দিচ্ছি ওই টাকা। এই টাকা আবার চেকত দেওয়া লাগবি? আচ্ছা স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার 5টা মিনিট সময় দেন, আপনি একটু অফিস রুমে বসেন, আমি আপনার জন্য চা কফি যা যা লাগে সব কিছুর ব্যবস্থা করিচ্ছি। এর মধ্যে আপনার গাড়ির কাগজপত্র ওকে করে দিচ্ছি স্যার। ধর মিয়া, তোমার যে আরো কথাবার্তা, তোমার দেখেছি কোনো আক্কেল জ্ঞান বলে কিছু নেই। আমার একটু বসার সময় আছে, আমি চলে যাচ্ছি অফিসত, তুমি পাঠিয়ে দিও গাড়িটা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি তাহলে অফিসে চলে যান, আমি গাড়িটা আপনার অফিসেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিচ্ছি। শালার বড় লোকেরা যে এত আলাভোলা হয় কৃষক, এটাই বুঝি নে। এই গাড়িটা 3 বছর ধরে শোরুমত পড়ে আছে, কেউ পছন্দ করে না, কেউ লেয়ও না। মালিক দায়িত্ব দিছে হামাক এটা বেচার জন্য। এটা বেচে দিলে হামাক মোটা অঙ্কের আবার বকশিস দিবার আছে। এই জ্বলন্ত খলিলে কিভাবে গাড়িটা গোছে দিলাম আপনারা তো দেখলেনই। আব্বা, মার অবস্থা তো খুব একটা ভালো নয়। ফার্মেসির থেকে কাশেম চাচাক ডেকে লিয়াচ্ছিলাম। কাশেম চাচা দেখে শুনে ওষুধ দিয়ে গেছিল, সেগুলো খায় কোনো উন্নতিই হয়নি। পরে আবার ডেকে লিয়াচ্ছিলাম, এবার তাই দেখে কলো যে মার চিকিৎসা বাড়িতে করা যাবার নয়, ভালো কোনো জায়গায় ভর্তি করা বের করলো, অবস্থা নাকি খুব সিরিয়াস। হরে বাবা, আমার সিংকেই দেখলাম, তোর মা আগে থেকেই যেন অসুস্থ মানুষ, মাঝে মধ্যে অসুস্থ হয়, কিন্তু এবার দেখেছি খুবই অসুস্থ হয়ে পড়ছে, একেবারেই ভাঙ্গে পড়ছে। আসলে ভালো চিকিৎসা ছাড়া সম্ভব নয়। কি যে করি, হাতে টাকা পয়সাও নাই, 2 মাস হলে বেতন দেয় না। মালিকের কাছে যে বেতন চাবার যাবো সেই জায়গাও থইনি। মালিক কালকেই সংবাদ সম্মেলন করে কলো তার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা এখন কি করি কত বাবা? গ্রামত জমো, যেখানে না জমি আছে সেখানে বেচমো, সেটারও উপায় নাই। ওই জমি নিয়ে আবার ক্যাসাল চলিচ্ছে আমার ভাইয়ের সাথে, ওটা মিটমাট না হওয়া পর্যন্ত জমিটাও তো বেচতে পারবো না। আমি তো একেবারে নিরুপায় হয়ে গেলাম। আব্বা, তুমি এক কাজ করো, তোমার মালিকের কাছেই যাও, যায় না অনুনয় বিনয় করো, হাত পাও ধরো যে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে। আমার মনে হয় অসুখের কথা শুনলে তার মনটা গলবি, কিছু না কিছু তোমাকে দিবি। তুমি আর দেরি করো না আব্বা, সকাল সকালই তার কাছে না যাও। তুই করছো বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে মালিকের সাথে একবার দেখা করি। আরে জসিম মিয়া, তুমি এই সময় এই জায়গাত কি জন্যে? ফ্যাক্টরি যাওনি আজকে? স্যার, ফ্যাক্টরি যাওয়ার এখনো সময় হয়নি, 1 ঘন্টা বাকি আছে। আমি আর আপনার কাছে আসলে খুবই অভাবত পড়ে স্যার। 2 মাস হলে তো বেতন পাইই নে, কোনো মতে খায় না খায় সংসারটা চলিচ্ছে। এর মধ্যে স্যার আমার বউ খুব অসুস্থ হয়ে পড়ছে। গ্রামের ডাক্তার দেখাচ্ছিলাম, তারা করছে
আমাদের এক দ্বারা সম্ভব নয়। তার ভালো চিকিৎসা লাগবে, ভালো জায়গায় ভর্তি করান লাগবি। এখন তো স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আপনি যদি দয়া করে স্যার আমাকে না কিছু টাকা দিলেন হিনি, আমার বউটার চিকিৎসা করাবে পারলাম হিনি স্যার। বুঝের পাইছি, শালা ইনকে কোনো একটা কারণেই আসছে। এক যদি টাকা দিই, এর দেখা দেখি আরো 50 জন আসবি। এগুলা চাকরি অভ্যেস, মানে এগুলা টেকনিক আর কি, বুঝি না আমরা। মালিক এমনি এমনি হয়েছি। ভাই জসিম শোনো, তোমরা আমার আপন মানুষ, কাছের মানুষ। তোমাদের বিপদের কথা শুনলে তো আমার মাথা ঠিক থাকে না। আমার কাছে যদি টাকা থাকলে হয়নি, তোমাকে এখনই আমি 1 লাখ টাকা দিয়ে দিলে হয়নি। কিন্তু ভাই বিশ্বাস করো, আমার কাছে একটা পয়সা নেই। আমি যে এবার কেমনে ঈদ করবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। ভাই আমাকে মাফ করে দাও ভাই। তোমাদের বেতন মনে সব আমি একসাথেই দিয়ে দেবো নি। যাও তোমরা কাজ করো। আর চিকিৎসা তো ওই মেয়ে মানুষের ওরকম একটু একটু হয়ই। ভালো আর একটা ফার্মেসির থেকে কাকু ডেকে নিয়ে আসো, ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবি, বুঝছো? আব্বা, মার বাঁচে নাই, মা মরে গেছে। আব্বা মরে যাওয়ার আগে তোমার কথা খালি করছিল, তুমি তো দেখতেই পারলে না মা। তুই অভাগা আমি রে বাবা, তুই এতিম হয়ে গেল। শেষকালে মৃত্যুর আগে তোর মায়ের একটা চিকিৎসা করবার পারলাম না। তুই কপাল পোড়া আমি। এখন আমি কাক মাও কয়ে ডাকমু আব্বা? থাক বাবা, কান্দে আর কি হবি ক। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন তোর মা জান্নাতবাসী করে। আমাদেরকেও যেন আল্লাহ হিদায়ত করে, আমরাও যেন জান্নাতে যাবার পারি। জান্নাতে যদি একসাথে থাকি তাহলে অনেক হাসি খুশি থাকবে পামরে আব্বা। ওই জায়গাত কোনো অসুখ বিসুখ হবি না, ওটি কোনো অভাবও হবি না। ওটি টাকার অভাবে কারো চিকিৎসা করে পাবো না, এরকমও হবি না। আব্বা, মার দাফন কাফনের ব্যবস্থা করো। গ্রামত লিয়ে যাবা নাকি এটি কবর দিবা আব্বা? গ্রামত লিয়ে যেতে তো মেলা টাকা খরচ পড়বি বাবা। দাফন কাফন কর্ম সেই টাকাও তো আমার কাছে নাই। এই টাকা এখন আমি মানুষের কাছ থেকে চামু কেমনে? কেলটু ভাই, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ রে গেন্দা? ভাই, আমাদের মহল্লার জসিম চাচা আছে না, ওই যে জ্বলন্ত খনির গার্মেন্টসের চাকরি করে, তার বউ খুব অসুস্থ আসলো, আজকে সকালে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাক মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে লিখ। ভাই, আমি যতদূর শুনলাম জসিম চাচা 2 মাস হলে গার্মেন্টসের থেকে বেতন পায় না। তার বইয়ের টাকার অভাবে চিকিৎসা করাবার পায়নি। মালিকের কাছে গেছিল, মালিক তারপরও অসুস্থতার কথা শুনেও 1 টাকাও দেয়নি চিকিৎসা করানোর জন্য। যাই হোক, মারা গেছে। এখন যে দাফন কাফন করবি সেই টাকা পয়সাও নাই তার কাছে। তাকে বাড়ি তো এই জায়গাত লয়, গ্রামের বাড়ির যে লিয়ে যাবি সেটি লিয়ে যাওয়ার মতো টাকা পয়সাও তার কাছে নাই। খুবই অসহায় অবস্থা ভাই, কাকু কবারও পারিচ্ছে না। আমি গোপন সূত্রে কথাটা শুনলেন, এই জন্য আপনি কবার আসলেন। কি করছ তুই এগলে? তাড়াতাড়ি চ জসিম ভাইয়ের বাড়ি চ। জসিম ভাই, মন খারাপ করো না, কান্দাকাটি করো না। আসলে হায়াত মৌত তো আল্লাহর হাতে। যার হায়াত শেষ হয়ে যাবি তার আল্লাহর কাছে যাওয়াই লাগবি। কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগলো। তুমি যে এত অভাবে আছো, তোমার বইয়ের টাকার অভাবে চিকিৎসা করবে পারিচ্ছ না, তুমি একবারও আমার কাছে গেলে না। কি আর কমো কেলটু ভাই, আপনার কাছে কেমনে যাই? যে জায়গার চাকরি করি সেই জায়গাত গেছিলাম, সেটি থেকেই 1 পয়সাও দিল না। অন্য মানুষের কাছে কিভাবে যাই? আমি তো আর আপনার কাছে টাকা পয়সা পাই না কন। আর তাছাড়া চাওয়ার অভ্যাস আমার নাই ভাই, চাইতে আমার শরম লাগে। পাওনাটা পাইলেই আমার বইয়ের চিকিৎসাটা হয়ে গেল হিনি, সেটাই দিল না মালিক। থাক ভাই, আর বেশি কান্দাকাটি করো না। এখন খালি বেশি বেশি তোমার বইয়ের জন্য দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ জান তাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আর আমি গাড়ি টাড়ি সবকিছু ব্যবস্থা করছি, দাফন কাফনেরও ব্যবস্থা করছি, যা যা লাগবে সবকিছু। তুমি ভাবিক নিয়ে গ্রামত চলে যাও। ওই জায়গা তো আমি লোক পাঠিয়ে দিছি, ওরা ওটি সব রেডি করছে। যাই সময় মতো তার দাফন কাফনটা করে ফেলে দাও। ভাই তুমি যে আমার কত বড় উপকার করলে সেটা তুমি নিজেও জানো না। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমাকে আরো বড় করুক, আরো যাতে মানুষকে তুমি সাহায্য সহযোগিতা করবে পারো, আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুক। জনাব জ্বলন্ত খলিল সাহেব, গার্মেন্টস ব্যবসা করে আপনি নায়ক হওয়ার মতো একটা পারভার্ট শখ পূরণ করার জন্য শত শত কোটি টাকা দেদারসে পানি ঢেলে ফেলে দিয়েছেন। অথচ যাদের রক্ত পানি করার টাকা দিয়ে আপনি নিজের এই শখ পূরণ করেছেন, তাদের বেতন বোনাস দেওয়ার মতো সামান্য টাকা নাকি আপনার কাছে নেই। তাদের বউ অসুস্থ হয়ে আপনার কাছে হাত পাতলেও আপনি 1 টাকা তাদের সহযোগিতা করেন না। 12 মাসে 13 বার আপনারা বিদেশ ট্যুর করেন সপরিবারে।
কোটি কোটি টাকা খরচ করেন বিলাসিতা করার জন্য। মাসে মাসে আপনারা নতুন নতুন গাড়ি পাল্টান, অথচ কর্মচারীকে গেলে বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেন না। তার গেলে জন্যই তো আপনার এই টাকা, তার গেলে পরিশ্রমের ফসল হিসেবেই তো আপনি এই বিলাসিতাগুলো করবেন পারেন। এগুলো কি একবারও মনে হয় না আপনি গেলে? এই কেলটু মাস্তান ভাই, আপনার সমস্যা কি? এগুলো কথা আপনি হামাক শোনাচ্ছেন কৃষক? শুননের কারণ আছে দেখেই তো শুনাচ্ছি। আপনারা তো জীবনেও কর না যে আপনাদের ব্যবসাত লাভ হয়। আগের সরকার 70 টাকায় গ্যাস কিনে আপনাদের 30 টাকাতে দিচ্ছিল এতদিন, এখনকার সরকারও সেই একই দামে দিচ্ছে। আপনারা কত বড় ভর্তুকি পান, কিসের জন্য পান? যাতে আপনারা উৎপাদন করেন, দেশের জন্য লাভ হয়। আর জাগরক দিয়ে উৎপাদন করবেন, তাগরক দেখবেন না। আমরা নিজেরা তো কোনো ভর্তুকি পাই না, এমনকি সেই শ্রমিকও যখন বাড়ির জন্য গ্যাস কেনে সেই ভর্তুকি কিন্তু পায় না। এত কিছুর পরেও আপনারা খালি কান্দেন আর কন ব্যবসাত খালি লস আর লস। এতই যদি লস হয় তাহলে ঝাঁকে ঝাঁকে ব্যবসায়ীরা এই জগতত কৃষক আসে। বড় বড় টিভি চ্যানেলের মালিকেরা কি জন্য গার্মেন্টস সেক্টরে আসিচ্ছে, অন্যান্য বড় বড় ব্যবসা আছে জাগেরে, তারাও কৃষক এই গার্মেন্টস সেক্টরে ইনভেস্ট করিচ্ছে। এতই যদি লস হয় তাহলে প্রতি বছর বছর আপনাদের ফ্যাক্টরির সংখ্যা বাড়ে কেমনে, গাড়ি বাড়ির সংখ্যা বাড়ে কেমনে? মাথা মোটা আপনাদের সোলপল গুলো আমেরিকা কানাডা কিভাবে পড়াশোনা করে, কোন জাদুর বলে? আগে আপনাদের এতই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল যে আপনাদের আমদানি রপ্তানির কোনো খবরই রাখা হচ্ছিল না। সেই সুযোগে আপনারা ওভার আন্ডার ইনভয়েসিং করে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছেন। মাল ঠিকই বিদেশ পাঠাচ্ছিলেন, কিন্তু দাম আর দেশও টানিচ্ছিলেন না। অর্ডার পাওয়া মাত্রই ব্যাংক থেকে লোন বের করে সেই টাকা দিয়ে সমস্ত কাঁচামাল কিনে ফিনিশড প্রোডাক্ট হিসেবে বিদেশ পাঠাচ্ছিলেন। বেতনের টাকাটাও কোনো না কোনো ব্যাংক থেকে লোন নিচ্ছিলেন, সেই টাকা তো কোনোদিন আপনারা ব্যাংকত পরিশোধ করেছিলেন না। ওরে বাপ রে বাপ, এই দেখি সব জানে। এমনকি আপনাদের সেভ করার জন্য ঋণ খেলাপির সংজ্ঞাও চেঞ্জ হয়ে গেছিল। বছরে মাত্র একবার 2% কিস্তি দিলেই খেলাপির খাতার থেকে নাম কেটে যাচ্ছিল। লোন পেতে যান ব্যাংক পরিচালকরা কোনো বাধা না দেয়, সেজন্য একই পরিবার থেকে 6 জন পরিচালক নেওয়ার আইন করা হয়েছিল। আর এইভাবেই আপনারা ব্যাংকগুলো তো একেবারে ঢোলা বানিয়ে ফেলে দিয়েছেন। এখন যখন নতুন করে সরকার এগুলো বাধা দিচ্ছে, তখন আপনারা ফুসে উঠিচ্ছেন, সংবাদ সম্মেলন করিচ্ছেন, শ্রমিকের উস্কে দিচ্ছেন, তাদের বেতন বোনাস না দিয়ে। আপনাদের কাছে টাকা নেয় না। আপনি 2 দিন আগে গাড়ি কিনলেন কি দিয়ে? আপনি বিদেশ যান কিভাবে মাসে মাসে? হ্যাঁ, আপনি নতুন সিনেমার 100 কোটি টাকার চুক্তি করেন কিভাবে? এই টাকাগুলো কোটি থেকে আসে? কেলটু ভাই, এগুলো কাজ তো আর আমি একলা করি না, দেশের সব গার্মেন্টস এর মালিকেরাই করে। খালি হামাক করছেন কৃষক। অনেক অন্যায় করছেন ভাই, অনেক অন্যায় করছেন আপনারা। শ্রমিকদের সাথে আপনারা যে কি করছেন, শ্রমিকের তো আধুনিক দাস বানিয়ে রাখছেন। ইডে করেন না ভাই, আল্লাহর আরশ কাঁপে উঠবি। যেদিন আল্লাহ আপনাদের শাস্তি দিবি, সেদিন আপনারা ওই শাস্তির থেকে রক্ষা পাবেন না। দুনে তো আপনাদের ভয়াবহ শাস্তি হবি, আর পরকালে যে কি হবি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। আপনারা দয়া করে মানবিক হন, মানুষ হন, নিজের বিবেকও কাজে লাগান, শ্রমিকের প্রতি মানবিক হন। ভাই, আপনি যা যা করলেন সব কিছুই অক্ষরে অক্ষরে সত্য। আমরা আসলেই শ্রমিকের উপর অনেক অত্যাচার করছি, তাদের ভালো মন্দের কোনো খোঁজ খবর নেইনি। এখন থেকে আমি ইনশাল্লাহ তাদের সাথে থাকার চেষ্টা করবো। আপনি আমার জন্য দোয়া করেন ভাই।